Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Chattogram Online School. My dear students, I am Hassan Hafizur Rahman, Senior Teacher English, Cambridge School and College, Dhaka, is going to conduct the class with the students of class 8. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত সপ্তাহে আমরা তোমাদের সাথে একটি ক্লাস কন্ডাক্ট করেছিলাম। বিষয়টি ছিল সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। আমরা গত ক্লাসে জেনেছিলাম সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ শব্দ ভেদে এই সেন্টেন্স মোট 5 প্রকার, এবং এই সেন্টেন্সের সংজ্ঞা আমরা শিখেছিলাম। এটি ছিল সেন্টেন্সের একেবারে বেসিক ধারণা। আজকে আমরা গত সপ্তাহে সেন্টেন্সের যে 5টি শ্রেণী বিভাগ দেখেছিলাম সেই বিষয়ের উপরে আজকে আমরা একটি একটি করে ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি আমাদের পাঠে ফিরে যাই। তো তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে সর্বপ্রথম সেন্টেন্স। চলো আমরা এই বিষয়টার উপরে এখন কথা বলি। এই বিষয়টা নিয়ে এখন সামনে কি আছে আমরা একটু দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো মূল বিষয়ে ঢোকার আগে চলো আমরা একটা সুন্দর ভিডিও দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত মনোযোগ দিয়ে এই ভিডিওটি করার জন্য আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। এই বিষয়বস্তু করেই আমরা আজকের আলোচনাটা একদিকে তোমরা যেমন লাভবান হতে হবে, ফানি রেসলিংটা প্রায় শেষের দিকে এসেছে। একটু পরেই আমরা এই ফানি রেসলিং সে পর্যন্ত আরেক কিছু বলতে দেখতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অত্যন্ত চমৎকার একটি ফানি রেসলিং উপভোগ করলাম। এবারে এই রেসলিং এর উপরে এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে 4টি সেন্টেন্স দেখতে পাবে। নাম্বার 1, it was a funny wrestling. Number 2, it looked very exciting. And number 3, only a single man made this wrestling. Number 4, we enjoyed it much. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে এই 4টি সেন্টেন্স আবার দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো, 1 নাম্বার সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? ইট দিয়ে। এটি একটি সাবজেক্ট। নাম্বার 2, এটাও ইট দিয়ে শুরু হয়েছে, এটিও একটি সাবজেক্ট। নাম্বার 3, অনলি, তারপরে আ সিঙ্গেল ম্যান, অর্থাৎ অনলি একটা অ্যাডভার্ব। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে অ্যাডভার্ব থাকতে পারে, কিন্তু পরবর্তীতে অবশ্যই সাবজেক্ট থাকা বাঞ্ছনীয়। সেক্ষেত্রে a single man হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। and last one is we enjoyed it much. আমরা এটিকে চমৎকার ভাবে উপলব্ধি করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা যাক সামনে কি আছে। এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, what kind of sentence have you observed? অর্থাৎ যে 4টি সেন্টেন্স আমরা এইমাত্র দেখলাম, এই সেন্টেন্স গুলো দ্বারা তোমরা কি পর্যবেক্ষণ করতে পেরেছো, অর্থাৎ তোমরা কি বুঝতে পেরেছো, অর্থাৎ এই সেন্টেন্স গুলো কোন সেন্টেন্স হতে পারে বা কোন সেন্টেন্সের আওতাভুক্ত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে উত্তর দিবে সেটি হয়তো এমনই হতে পারে, assertive sentence. Yes, these sentences are assertive sentence. So our today's topic is assertive sentence. সুতরাং আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাসার্টিভ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত মনোযোগ সহকারে এখনই আমরা যে ক্লাসটা কন্ডাক্ট করতে যাচ্ছি এদিকে মনোযোগী হবে, ইনশাআল্লাহ আমরা এর থেকে ভালো কিছু আশা করতে পারবো। তো মূল আলোচনায় ঢোকার আগে আমরা দেখে নেব আজকের পাঠের লার্নিং আউটকাম। What are the learning outcomes of today's topics? অর্থাৎ আজকে
ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, যদি লক্ষ্য করো এখানে কি দেখতে পাবে, after studying this lesson you will be able to define assertive sentence, identify the structures of assertive sentences, and last one, rearrange the example words to make assertive। অর্থাৎ তিনটি শিখন ফল আজকে আমরা আমাদের আলোচনা থেকে শিখতে পারবো। নাম্বার 1 হচ্ছে ডিফাইন অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে সংজ্ঞায়িত করতে পারবো। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এই বিষয়টি আমরা পরিষ্কার হতে পারবো, এই বিষয়ে আমরা জ্ঞান লাভ করব। নাম্বার 2, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠন কাঠামো কি হতে পারে সেটি আমরা চিহ্নিত করতে পারবো। এবং শেষে রিয়ারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস, অর্থাৎ কিছু এলোমেলো শব্দ দেওয়া থাকবে, সেই এলোমেলো শব্দগুলোকে উপরের স্ট্রাকচার অনুযায়ী সাজালে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা ক্লাসে কথা বলবো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের ক্লাস থেকে উপকৃত হবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের বিস্তারিত বিষয় সম্পর্কে অবহিত হতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইটস আ পিকচার, তোমরা দেখতে পাচ্ছ একটা কুকুর। দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল, অর্থ সবাই জানো, কুকুর হলো একটা বিশ্বস্ত প্রাণী। নেক্সট ওয়ান, তোমরা একটা ছোট্ট স্টুডেন্টের ছবি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো পোশাক পরে দেখে সে কোন প্রতিষ্ঠানে পড়ে, ক্যামব্রিয়ান স্কুলে পড়ে স্টুডেন্ট। He does not mix with the bad boys, সে দুষ্ট বালকদের সাথে মিশে না। ছোট্ট শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে একটু মনোযোগ দিতে হবে সেন্টেন্স দুটির দিকে। ফার্স্ট অফ অল, the dog is a faithful animal, a group of words giving general affirmative statement, অর্থাৎ the dog is a faithful animal, এই সেন্টেন্সটি দ্বারা একটি হ্যাঁ বোধক বিবৃতি প্রদান করা হচ্ছে, একটি সাধারণ হ্যাঁ বোধক বাক্য এটি, the dog is a faithful animal. Next one, he does not mix with the bad boys, a group of words giving general negative statement, অর্থাৎ একটি সাধারণ না বোধক বিবৃতি, সাধারণ না বোধক বর্ণনা আমরা দেখতে পাচ্ছি। এ পর্যায়ে আমরা যে বিষয়টি সম্পর্কে পরিষ্কার হলাম সেটি হচ্ছে, আমরা এখন যেটা আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে নাবোধক, একটি হচ্ছে হাবোধক, একটি হচ্ছে হাবোধক, একটি হচ্ছে নাবোধক। তো চলো আমরা দেখি এরপরে কি আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, so an assertive sentence is a group of words that expresses both affirmative or negative statements. সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যা দ্বারা কোনো হ্যাবোধক বা কোনো নাবোধক বিবৃতি প্রকাশ করে। এ পর্যায়ে আমরা আমাদের লার্নিং আউটকামস এর 1 নম্বর পয়েন্ট, ডিফাইন অ্যাসার্টিভ সেন্টেন্স, এই বিষয়ে আমরা পরিপূর্ণ জ্ঞান লাভ করলাম, এ বিষয়ে আমরা অবগত হলাম। চলো এরপরে দেখা যাক পরবর্তীতে কি আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, let us know the structure of assertive sentence, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। অ্যাসার্টিভ সেন্টেন্স এর স্ট্রাকচার অর্থাৎ গঠন কাঠামো, এই বিষয়টি আমাদের অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই বিষয়টি সম্পর্কে যার ধারণা যত পরিষ্কার থাকবে তার পক্ষে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করা যেমন সহজ হবে, তেমনি ভাবে কোন সেন্টেন্স অ্যাসার্টিভ সেটি চিহ্নিত করাও তার জন্য একেবারে সহজ হয়ে যাবে। সুতরাং এই বিষয়টি প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ সুন্দর একটা ছবি, একটা ছাত্রের ছবি। চলো দেখি এই ছাত্রের ছবির উপরে এখানে কি দেওয়া আছে। লক্ষ্য করো, I respect my parents very much, সুন্দর একটা সেন্টেন্স দেওয়া আছে, আমি আমার পিতামাতাকে অনেক বেশি সম্মান করি, অনেক বেশি সম্মান করি। I, এই সেন্টেন্স শুরুতে তোমরা দেখতে পাচ্ছ I আছে, it is a pronoun, এটা হচ্ছে একটা pronoun। এই সেন্টেন্সে কি হিসেবে সে ব্যবহৃত হয়েছে আমরা একটু দেখে আসি। সাবজেক্ট, এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে
এই বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য আবার অনুরোধ জানাচ্ছি, কারণ এই বিষয়টি যদি তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিতে পারো তাহলে অন্তত আর যাই হোক অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে তোমাদের ভবিষ্যতে কোনো রকমের গলদ বা কোনো রকমের অস্পষ্টতা থাকবে। তো যাই হোক, পরবর্তী সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি রেসপেক্ট, একটি ভার্ব। First one is subject and second one is verb. And my parents, it's an object, very much extension। অর্থাৎ এ পর্যায়ে যে সেন্টেন্সটা আমরা এখানে লিখেছি সেই সেন্টেন্সটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে এর প্রথমে আছে সাবজেক্ট, দ্বিতীয় অবস্থানে আছে ভার্ব, তৃতীয় অবস্থানে আছে অবজেক্ট এবং শেষে আছে এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কিছু জাম্পল ওয়ার্ড দেখতে পাচ্ছ। টু রেসপেক্ট, মাই টিচার্স, আই। এই যে জাম্পল ওয়ার্ডস মানে এলোমেলো শব্দগুলো দেওয়া আছে, তোমাদেরকে এখন এই শব্দগুলিকে উপরের স্ট্রাকচার অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে কি দাঁড়ায় চলো আমরা একটু দেখে নিই। I respect my teachers too। উপরের ফরম্যাট অনুযায়ী আমরা দেখেছি সাবজেক্ট হিসেবে আই বসেছে, ভার্ব হিসেবে বসেছে রেসপেক্ট, অবজেক্ট হিসেবে বসেছে মাই টিচার্স, আর এক্সটেনশনের ক্ষেত্রে আছে টু। নোট, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নোটের বিষয়ে আলোচনা করার আগে তোমাদের সাথে যে বিষয়টি একটু শেয়ার না করলেই নয় সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থী এবং কোনো শিক্ষক প্রায়শই যে ভুলটা করে থাকেন সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে তারা অধিকাংশ সময় বলার চেষ্টা করেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই ধারণাটি 100% সঠিক নয়। দেখো নোটে কি লেখা আছে, assertive sentence may be formed without object such as I'm reading now in my reading room। অর্থাৎ assertive sentence সব সময় অবজেক্ট গ্রহণ করে না, মানে অবজেক্ট ছাড়াও assertive sentence হতে পারে, আর অবজেক্ট সহ তো হতে পারেই। এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে দেখো, I'm reading now in my reading room। আমি এখন আমার পাঠ কক্ষে পড়াশোনা করছি, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। I subject, am reading, verb, now it's an adverb in my reading room। এটা একটি adverb of place, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, সুতরাং এটি assertive sentence হয়নি, এটি বলার কিন্তু কোনো সুযোগ নাই। অর্থাৎ আমরা যে বিষয়টি এ পর্যায়ে পরিষ্কার হলাম সেটা হচ্ছে assertive sentence-এ অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সেক্ষেত্রে উভয় যদি পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, এক্সপ্রেশন পরিপূর্ণভাবে পরিষ্কার হয়, সেক্ষেত্রে সেটিও অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা যাব অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম 1, অর্থাৎ নাবোধক বাক্য হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্স ফর্ম 1। অর্থাৎ বিভিন্নভাবে এটি যে নেগেটিভ হতে পারে তা আমরা এই স্লাইডের শিরোনাম দেখেই বুঝতে পারছি। চলো আমরা ভিতরে প্রবেশ করি, দেখা যাক সেখানে কি আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, if the sentence is formed with auxiliary be, verb to have, the structure will be subject, auxiliary, be, verb to have, not, no, plus extension। এই স্ট্রাকচারের ব্যাখ্যায় যাওয়ার আগে তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করা দরকার, যেটি আমাদের সামনে প্রায়শই অস্পষ্ট থেকে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস অক্সিলারি, এখানে
অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব। দেখতে পাচ্ছ বি, বি দেওয়া আছে, অর্থাৎ বি ভার্বের আওতায় কতগুলি ভার্ব আছে, যে ভার্বগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এ বিষয়টি আমি পরিষ্কার করব। তারপরে আছে ভার্ব টু হ্যাভ, এটিও ভার্বের অন্য একটি গ্রুপ, যার আওতাধীনে কতগুলো ভার্ব আছে। তো আসো আমরা প্রথমে জেনে নিই অক্সিলারিটা কি জিনিস। অক্সিলারি হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্ব মেইন ভার্বের সাহায্যকারী হিসেবে বসে। অর্থাৎ সোজা কথায় বুঝতে গেলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি কমপক্ষে দুটি ভার্ব থাকে, শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, কোন সেন্টেন্সের মধ্যে যদি কমপক্ষে দুটি ভার্ব থাকে, তো সেক্ষেত্রে প্রথমটি হবে অক্সিলারি ভার্ব, এবং এই ভার্বটা যে কোনো ভার্ব হতে পারে, এই ভার্বটা যে কোনো ভার্ব হতে পারে। এরপরে এসো বি ভার্ব। বি ভার্বের আওতায় মোট 5টি ভার্ব আছে। প্রেজেন্ট টেন্সে এগুলি হচ্ছে am, is, are। পাস্ট টেন্সে হচ্ছে was, were। আবার বলছি, বি ভার্বের আওতায় 5টি ভার্ব রয়েছে। প্রেজেন্ট টেন্সে am, is, are। পাস্ট টেন্সে was, were। ভার্ব টু হ্যাভ, এটি অন্য গ্রুপের একটি ভার্ব। এই ভার্বের আওতায় রয়েছে 3টি ভার্ব। এই গ্রুপের আওতায় রয়েছে 3টি ভার্ব, হ্যাভ, হ্যাজ এবং পাস্ট টেন্সে আছে হ্যাড। আবার বলছি, প্রেজেন্ট টেন্সে হ্যাভ, হ্যাজ এবং পাস্ট টেন্সে আছে হ্যাড। প্লাস নট অর নো, নট অর নো প্লাস এক্সটেনশন। নট অর নো আমি এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয়ে আমরা সবসময় অস্পষ্টতার মধ্যে থাকি। তোমরা লক্ষ্য করবে নো এবং নট কোথায় বসে। নো শব্দটি বসে নাউনের আগে, নো শব্দটি বসে নাউনের আগে, আর অন্যান্য ক্ষেত্রে নট বসে, যেটা আমরা একটু পরেই এই স্ট্রাকচারের অ্যানালাইসিসে সুস্পষ্টভাবে দেখতে পাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুন্দর একটা স্যান্ডউইচ তোমরা এখানে দেখতে পাচ্ছ, অনেক মনোরোভা, অনেক সুন্দর, অনেক সুস্বাদু মনে হচ্ছে। তো আমরা এই স্যান্ডউইচটা দিয়েই আমরা আমাদের আজকের এই সেন্টেন্সের স্ট্রাকচার অ্যানালাইসিস শুরু করব। দেখো, আমি যদি সাবজেক্টের উপরে ক্লিক করি তাহলে কি আসে? জাঙ্ক ফুড। স্যান্ডউইচ ইজ নো ডাউট জাঙ্ক ফুড। এরপরে অক্সিলিয়ারি হিসেবে আসছে ইট। এরপরে আসছে কি? নট। নট এক্সটেনশন গুড ফর হেলথ। জাঙ্ক ফুড ইজ নট গুড ফর হেলথ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সাবজেক্ট হিসেবে জাঙ্ক ফুড, অক্সিলারি হিসেবে ইজ আসছে, তারপরে নট গুড ফর হেলথ। ও সরি, এখানে অক্সিলারি হিসেবে ইজ আসে নাই, এখানে ইজটা বিভার্ব হিসেবে এসেছে, ইজটা বিভার্ব হিসেবে এসেছে। এখানে তোমাদের একটা প্রশ্ন আছে যে অক্সিলারি ভার্ব এবং বিভার্ব এর মধ্যে পার্থক্য। হ্যাঁ, সত্যি শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে অক্সিলারি ভার্ব হতে গেলে অবশ্যই সেই সেন্টেন্সে কম পক্ষে দুটি ভার্ব থাকতে হবে। সেক্ষেত্রে প্রথমটি অক্সিলারি এবং দ্বিতীয়টি মেইন ভার্ব। কিন্তু জাঙ্ক ফুড ইজ নট গুড ফর হেলথ, এখানে ইজ যে ভার্বটি তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সে একমাত্র ভার্ব হিসেবে ইজই আছে। আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যখন একটা সেন্টেন্সের মধ্যে একমাত্র ভার্ব হিসেবে থাকে, শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে খেয়াল করো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই 5টি ভার্বের যে কোনো একটি ভার্ব যদি একটি মাত্র ভার্ব হিসেবে সেন্টেন্সের মধ্যে থাকে, তখন এই ভার্বগুলোকে বলা হয় বি ভার্ব। আবারও বলি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই 5টি ভার্বের যে কোনো ভার্ব যদি একক ভার্ব হিসেবে কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তখন এই ভার্বটিকে বলা হয় বি ভার্ব। একইভাবে এই ভার্বগুলি যদি অন্য কোনো ভার্বের আগে বসে, তখন কিন্তু এগুলি আর বি ভার্ব থাকে না, এগুলি তখন অক্সিলারি হয়ে যায়। যেমন আই অ্যাম
ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, এখানে কিন্তু একটা এম আছে তোমরা লক্ষ্য করছো, আর ইটিং আছে, অর্থাৎ ইটিংটা হচ্ছে মেইন ভার্ব, তার আগে যদি এম বসে তাহলে কিন্তু এমটা আর বি ভার্ব থাকছে। এটি হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক এমনি ভাবে কোন সেন্টেন্সের মধ্যে কমপক্ষে দুটি ভার্ব থাকলেই তার প্রথমটি অক্সিলারি ভার্ব হবে এবং শেষেরটি মেইন ভার্ব। প্রসঙ্গত কোন সেন্টেন্সের মধ্যে যদি তিনটি ভার্ব থাকে বা কোন সেন্টেন্সের মধ্যে যদি চারটি ভার্ব থাকে তখন কি হবে? হ্যাঁ, তখন এমনটি যদি হয় তাহলে একেবারে সর্বশেষ যে ভার্বটি সেটি হবে মেইন ভার্ব এবং তার আগের যতগুলি ভার্ব থাকবে এই সবগুলো ভার্বই হবে অক্সিলারি। যেমন ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। এখানে রেইনিংটা মেইন ভার্ব এবং তার আগে হ্যাজ বিন, এই দুটিই কিন্তু অক্সিলারি ভার্ব। অর্থাৎ একথা সুস্পষ্ট যে একটি সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব একটি থাকে আর অক্সিলারি ভার্ব একাধিক থাকতে পারে। তো যাই হোক, চলো আমরা আরো একটা সেন্টেন্স এখানে দেখে আসি। সাবজেক্ট ইট, অক্সিলারি ভার্ব হ্যাজ, নো এক্সটেনশন, ফুড ভ্যালু। তাহলে কি দাঁড়ালো? ইট হ্যাজ নো ফুড ভ্যালু, অর্থাৎ এর কোনো খাদ্য মান নেই। শিক্ষার্থী বন্ধুরা, এই ফাঁকে তোমাদেরকে একটু মেসেজ দিয়ে রাখি, সেটি হচ্ছে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এবং যে ছবিটি দিয়ে আমাদের আজকের অ্যাসাইটিভ সেন্টেন্সের এ পর্বের আলোচনা, এই খাদ্যটি আসলে শরীরের জন্য মোটেও ভালো না। এই কারণে তোমাদের প্রতি অনুরোধ থাকবে এই ধরনের খাবার পরিহার করতে। তো যাই হোক, ইট হ্যাজ নো ফুড ভ্যালু, অর্থাৎ দ্বিতীয় যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে তার শুরুতে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এবং পরেরটা হচ্ছে ভার্ব টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ। এরপরে দেখো নট না বসে এখানে নো বসেছে। কেন নো বসলো? আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে নাউনের আগে নো বসে, নাউন ছাড়া বাদ বাকি অন্য কিছুর আগে নট বসে। জাঙ্ক ফুড ইজ নট গুড ফর হেলথ। হিয়ার গুড ইজ নট নাউন, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, সো নট ইজ ইউজড হিয়ার। গুড নাউন নয়, এটা অ্যাডজেক্টিভ, সে কারণে এর আগে কিন্তু নট বসেছে। অন্যদিকে ফুড, ইটস এ নাউন, so a noun always takes no as negative। বিষয়টি আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে শুনেছ এবং ভবিষ্যতে তোমরা এটি মনে রাখবে। এটা হচ্ছে ফুড ভ্যালু। And now come to the next point, the second sentence in negative form। অর্থাৎ দ্বিতীয় ফর্মে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে নেগেটিভ করা হয় তার আরো একটি স্ট্রাকচার আমরা এখানে তোমাদের জন্য তুলে এনেছি। If the sentence is formed with action, do verb, the structure will be subject plus don't, doesn't, didn't, main verb and extension। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাকশন or do verb, অ্যাকশন or do verb। এই বিষয়টি আমাদের অনেকের কাছে পরিষ্কার না থাকায় অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, সে কারণেই তোমাদেরকে বলছি। তোমরা জানো ইংরেজি ভাষায় টোটাল যত রকমের ভার্ব আছে বা যতগুলি ভার্ব আছে সব ভার্বকে দুইটি ক্যাটাগরিতে বিবেচনা করা হয়। কয়টি ক্যাটাগরিতে? দুইটি ক্যাটাগরিতে বিবেচনা করা হয়। একটা হচ্ছে কোনো কাজ করা অর্থে ভার্ব, কোনো কাজ করা অর্থে ভার্ব, যেগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব, ডু ভার্ব। আর একটা হচ্ছে থাকা অর্থে, থাকা অর্থে। এই দুই ভাবে টোটাল ভার্বগুলোকে ভাগ করা হয়। আমি যদি ওরালি তোমাদেরকে একটা সেন্টেন্স এখানে বলি, সেটা হচ্ছে I work in the field, I work in the field। এই যে ওয়ার্ক কথাটা, এটি দ্বারা কোনো অ্যাকশন বোঝায়, অর্থাৎ এটি দ্বারা কোনো কাজ করা বোঝায়। অর্থাৎ এই ভার্বটি সম্পন্ন করতে গিয়ে তোমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে মুভ করতে হয়, নড়াচড়া করতে হয়, অ্যাকশনে যেতে হয়, এটা হচ্ছে অ্যাকশন।
থাকা অর্থে আই এম ওয়েল, আমি ভালো আছি। এই সেন্টেন্স দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝায় বোঝায় থাকা অর্থে বোঝায়, থাকা অর্থে বোঝায়। তো থাকা অর্থে যেগুলো দ্বারা বোঝায় সেই সেন্টেন্স গুলো কিন্তু গঠিত হয় বি ভার্ব দ্বারা, আর করা অর্থে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব দ্বারা। চলো বন্ধুরা, এখন আমরা অ্যানালাইসিস করে আসি আমাদের আজকের স্ট্রাকচার। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর, চমৎকার, মন মাতানো, সুস্বাদু ও সুঘ্রাণযুক্ত একটি আইসক্রিম, কিন্তু এটি কেটে দেওয়া। কেন কেটে দেওয়া তা নিশ্চয়ই বুঝেছো, এটা শরীরের জন্য একটু ভালো নয়। তো যাই হোক, সেটি পরে দেখবো, আগে আমরা স্ট্রাকচার দেখি। সাবজেক্টে ক্লিক করি। আচ্ছা, আই এসেছে, ডোন্ট, সরি, ডোন্ট, মেইন ভার্বে ক্লিক করি, এক্সটেনশন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখন অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব নিয়ে কথা বলছি। তো আই এর পরে ডোন্ট বসেছে এখানে, আই ডোন্ট লাইক অ্যান আইসক্রিম, অর্থাৎ অ্যাকশন ভার্বে নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে কি কি বসে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। একটা হচ্ছে ডোন্ট, আরেকটা হচ্ছে ডাজেন্ট, আরেকটা হচ্ছে ডিড নট। দেখা যাক আর কোন সেন্টেন্স এখানে আছে। ওকে, ইট ডাজেন্ট মেইন ভার্ব এক্সটেনশন, ইট ডাজেন্ট হ্যাভ এনি ফুড ভ্যালু, এর কোনো খাদ্যমান নেই। এই দুইটি সেন্টেন্স বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো কি, যে সমস্ত সেন্টেন্স অ্যাকশন ভার্ব দ্বারা গঠিত সেগুলো নেগেটিভ করতে গেলে ডোন্ট, ডাজেন্ট এবং ডিড নট বসে। ডোন্ট কোথায় কোথায় বসে? আই, উই, ইউ, দে অর এনি প্লুরাল সাবজেক্ট, এগুলোর ক্ষেত্রে ডোন্ট বসে। ডাজেন্ট কোথায় বসে? whenever you find a subject as third person singular number, কোন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে তুমি পাবে, সেখানে অক্সিলারি নেগেটিভ হিসেবে বলবে ডাজেন্ট। অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হবে। কিভাবে? ডিডন্ট, ডিডন্ট হচ্ছে অ্যাকশন ভার্বের পাস্ট নেগেটিভ, পাস্ট নেগেটিভ। এখানে সাবজেক্টের কোনো বাদ বিচার নেই, সকল সাবজেক্টের ক্ষেত্রেই পাস্ট টেন্সে ডিড নট শব্দটি বসে। ক্লাস অ্যাক্টিভিটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বললাম সেই বিষয়ে আমি তোমাদের কিছু কাজ দিচ্ছি। আশা করি তোমরা ভিডিওটি পজ দিয়ে এই কাজগুলো করে নেবে, তারপরে মিলাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছ। চলো আমরা দেখা যাক কি আছে। Rearrange the jumbled words to make 5 assertions, অর্থাৎ এই যে নিচে যে পাঁচটি সেন্টেন্স যেখানে দেওয়া আছে, এই পাঁচটি সেন্টেন্স হচ্ছে এলোমেলো করে দেওয়া আছে। এই পাঁচটি সেন্টেন্স তোমাদেরকে ইতিপূর্বে আমরা যে স্ট্রাকচার গুলো দেখে এলাম, পড়ে এলাম, সেই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। সাজালে সুন্দর অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তো তোমরা এই অংশটি খাতায় সুন্দর করে রিয়ারেঞ্জ করে সঠিক উত্তর লিখে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই এখানে আপলোড করে দেবে, আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চমৎকার ছবি তোমরা দেখতে পাচ্ছ। পবিত্র এই রমজান মাসে আমাদের কাজ, একমাত্র কাজ যেটি হওয়া উচিত, তার একটি সুন্দর ছবি তোমরা দেখতে পাচ্ছ। চলো চলো এই ছবি দ্বারা কি বোঝা যায় আমরা একটু দেখে আসি। Make 5 assertive sentences to the affirmative and negative form on the picture. অর্থাৎ এই ছবির উপরে ভিত্তি করে তোমাকে 5টি assertive sentence এবং 5টি negative sentence করতে হবে। Make 5 assertive sentences, সরি, 5টা assertive sentence করতে হবে উভয়ে হ্যাবোধক এবং নাবোধক ফর্ম দ্বারা। যেমন দেখে নাও, নাম্বার 1, the name of the boy is Hassan. Number 2, he is a pious boy. Number 3, he never gives up his prayer. Number 4, he is devoted to Allah. And number 5, he does not deserve his parents.
আমরা আর আজকের ক্লাস আর পড়াবো না। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। নিয়ে আল্লাহ ব্লেস